ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুব আবির, অর্থোপেডিক কনসালটেন্ট। তো আজকে শুরু করবো একটা গল্প দিয়ে। তো আমার এক পেশেন্ট, সে বেশ মোটা। তো তাকে একদিন আমি বললাম যে, ভাই আপনি তো দিন দিন অনেক মোটা হয়ে যাচ্ছেন, খাবার দাবার কম খান। তো সে আমাকে পাল্টা প্রশ্ন করলো, স্যার বিশ্বাস করেন আমি খুব কম খাই, তারপরও দিনে দিনে মোটা হয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, এখন আপনাদের যদি প্রশ্ন করি যে আমার এই পেশেন্ট, সে কি সত্যি বলছে নাকি মোটা, এই লজ্জায় আমাকে একটা বানানোর গল্প শোনাচ্ছে। আচ্ছা, এক কথায় যদি আমি অ্যান্সার করি তাহলে বলবো সে অল্প খাবার খেয়েও মোটা হওয়া সম্ভব। আচ্ছা, একটা মানুষ মোটা হবে কিনা তার তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হলো সে কম খাবার খাচ্ছে কিন্তু তার ক্যালোরি ভ্যালু যদি হাই হয়, এটা একটা ব্যাপার। প্লাস সে সারাদিনে যত ক্যালোরি খাচ্ছে যদি সেই পরিমাণ ক্যালোরি ব্যয় করতে না পারে, তাহলে এই যে পজিটিভ ব্যালেন্স সেটা তার শরীরে জমা হবে, এবং জমা হওয়ার মাধ্যমে মেনলি চর্বি, সে দিনে দিনে এভাবে মোটা হবে। তৃতীয়ত সেটা হলো যদি কারো কোনো ডিজিজ থাকে। কিছু ডিজিজ আছে যে আপনি কম খাবার খেলেও মোটা হবেন। একটা উদাহরণ দিই, সেটা হলো হাইপোথাইরয়েডিজম। যদি আপনার এই রোগ থাকে তাহলে আপনি অল্প খাবার খেয়েও দিনে দিনে মোটা হবেন। আচ্ছা, আমরা এবার হিসাব করব যে একটা সুস্থ মানুষের কত ক্যালোরি দরকার এবং আমরা যেই ক্যালোরি খাই এটা শরীরে কিভাবে ব্যয় করে। আচ্ছা, একটা সুস্থ মানুষ 70 কেজি ওয়েট যদি হয়, তাহলে মোটামুটি হিসাব যে 2000 ক্যালোরি প্লাস মাইনাস 200 ক্যালোরি খাবার তার প্রয়োজন। প্লাস মাইনাস বললাম, যদি সে ফিমেল হয় তাহলে 1800 ক্যালোরি, আর যদি সে খুব অ্যাক্টিভ পার্সন হয় তাহলে হয়তো 2200 ক্যালোরির প্রয়োজন হবে। তো এখন এটা একটা অঙ্কের মতো। যদি মনে করেন একটা মানুষ 2000 ক্যালোরি খাবার সে সারাদিনে গ্রহণ করলো, যদি সে 1800 ক্যালোরি ব্যয় করতে পারে, তাহলে যে এই যে পজিটিভ 200 ক্যালোরি থেকে যাবে সেটা সে শরীরে জমা হবে। আচ্ছা, এবার আমরা একটা হিসাব করব যে আমাদের শরীর যে আমরা খাবার খাই, এই শরীরে এই খাবার সে কীভাবে ব্যয় করে বা আমরা কিভাবে শক্তির ব্যয় করি। আচ্ছা, বায়োকেমিস্ট্রি বা বায়োলজির ভাষায় যে আমরা খাবার খাই তার নাম যদিও কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস বা ভিটামিন, কিন্তু পদার্থবিদ্যার ভাষা যদি আপনি একে সংজ্ঞায়িত করেন তাহলে জাস্ট আমরা কি খাই, রাসায়নিক শক্তি খাই। এই রাসায়নিক শক্তি আমাদের শরীরে গিয়ে যখন প্রয়োজন যান্ত্রিক শক্তি হয়ে আমাদের কাজে লাগে। আচ্ছা, এবার আমরা একটা হিসাব করব যে আমরা সারাদিনে যে খাবার গ্রহণ করি ক্যালোরি, এটা কিভাবে আমরা ব্যয় করি। এই ব্যয়ের কিছুটা আপনার ঐচ্ছিক আর বাকিটা আপনার অনৈচ্ছিক। এই যে অনৈচ্ছিক যে কার্যকলাপ, যা আপনার ইচ্ছার অধীন নয়, এটাই হচ্ছে বেজাল মেটাবলিজম। যে একটা মানুষ একেবারে মেন্টালি ফিজিক্যালি সে ইনঅ্যাক্টিভ বা রেস্টে আছে, তখন যে তার হার্ট এই যে পাম্প করতেছে, তার লাংস সংকোচন প্রসারণ করে নিঃশ্বাস নিচ্ছে, তার প্রতিটা সেল লেভেলে যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, বা তার কিডনি যে সারাক্ষণ ফাংশন করে ইউরিন তৈরি করতেছে, সেখানে যে এনার্জি লাগে এই আমরা যে খাবার খাই সেখান থেকে সেই এনার্জি ব্যয় হয়। তো এভাবে আপনার আপনার আমার যে আমরা খাবার খাই তার 60 থেকে 70 ভাগ ব্যয় হয় এই বেজাল মেটাবলিজম ঠিক রাখতে। বাকি 30 থেকে 40 ভাগ আপনার ইচ্ছার অধীনে ব্যয় হয়। এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে। তাহলে আমরা যে সারাদিনে খাবার খাই, যে পরিমাণ খাবার খাই যদি তার থেকে কম ব্যয় করতে পারি, তাহলে আমাদের শরীরে মানে এনার্জি যোগ হবে। এনার্জি যেমন ধরি আমরা খুব কার্বোহাইড্রেট খাই, তো যদি অতিরিক্ত কার্বোহাইড্রেট খাই তাহলে কি হবে, সেটা সেই অতিরিক্ত কার্বোহাইড্রেট থেকে তৈরি যে গ্লুকোজ, সেটা প্রথমত আপনার এই বেজাল মেটাবলিজম ঠিক রাখতে মানে কাজে লাগবে। যদি এরপরও বাকি থাকে বা বেশি থাকে তখন সে গ্লাইকোজেন হিসেবে জমা হবে। এই গ্লাইকোজেন হিসেবে জমা হতে পারে লিভার এবং মাসেল সেলে। যদি এই লিভার এবং মাসেল সেলে গ্লাইকোজেন লেভেল পূর্ণ হয়ে যায়, এরপরও যদি আপনি অতিরিক্ত খাবার মানে গ্লুকোজ খান, তখন আপনি খাচ্ছেন গ্লুকোজ কিন্তু শরীরে এটা চর্বি আকারে জমা হবে। মজার বিষয় হলো, আপনি যারা মানে মোটা হয়ে যাওয়ার ভয়ে চর্বি খাবার ছেড়ে দিয়েছেন কিন্তু অন্য খাবার খুব বেশি বেশি খাচ্ছেন, যদি সেই খাবার অতিরিক্ত হয় সেখান থেকেও কিন্তু আপনার শেষ পর্যন্ত চর্বি আকারেই শরীরে জমা হবে। যাই হোক, তা আমরা মানে যে বললাম যে শরীরে শক্তি ব্যয় করার মানে কতগুলো আপনার ইচ্ছাধীন নয় যে আপনার শক্তি ব্যয় হয়, এর বাইরে হলো আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই যে আমরা
পরিশ্রম করি, হাঁটাহাঁটি করি, বা খেতে খামারে গিয়ে কাজ করি, বা অনেক পড়াশোনা করি, যে যে প্রফেশনে থাকি সেখানে যে আপনার ইচ্ছার অধীন অনেক কাজ করি, সেখানে বাকি 30 থেকে 40 ভাগ এনার্জি ব্যয় হয়। তো এই মানে আপনি যে ক্যালোরি ইনটেক করতেছেন এবং ক্যালোরি ব্যয় করতেছেন, এর যোগ বিয়োগ করে যদি পজিটিভ ব্যালেন্স হয় তাহলে আপনি অল্প খাবার খেয়েও মোটা হবেন, আবার যদি নেগেটিভ ব্যালেন্স হয় তাহলে আপনার শরীর থেকে জমানো শক্তি ব্যবহৃত হবে। কারণ এই যে বললাম যে বেজাল মেটাবলিক রেট, এটা অবশ্যই মেনটেন করতে হবে। আপনার শরীর যে কোনো মূল্যে এটা মেনটেন করবে। যেমন ধরুন একটা ক্যান্সার পেশেন্ট, দেখবেন একটা ক্যান্সার পেশেন্ট মানে তার মৃত্যুর আগে খুবই কঙ্কালসার হয়ে যায়। যারা মানে জীবনে কাছ থেকে দেখছেন মানে ক্যান্সার পেশেন্টকে, এই ব্যাখ্যাটা আমি মানে দিতে চাচ্ছি, সেটা হলো যদি কোনো একটা মানুষ ক্যান্সারে ভুগে এবং সে জেনে যায় যে সে হয়তো বেশি দিন বাঁচবে না, তাহলে লোকটা হয়তো বেশি মানে খাওয়া দাওয়া বেশি করবে না, কারণ তার তখন খেতে ইচ্ছে করবে না। সে তখন তার অতীত জীবনে কর্মকাণ্ড নিয়ে খুব চিন্তিত হয়ে পড়বে এবং চেষ্টা করবে অতীত জীবনে কোনো ভুলভ্রান্তি থেকে সৃষ্টিকর্তার নিকট ক্ষমা মানে পেতে। আপনার শরীরের বেজাল মেটাবলিজম রেট ঠিক রাখতে তার যে প্রয়োজনীয় শক্তি সে যেখান থেকে পাবে সেখান থেকে সে নিয়ে নেবে। প্রথমত আমাদের শরীরের ফার্স্ট লাইন ফুয়েল বলি, সেটা হলো কার্বোহাইড্রেট। যখন তার শরীরের জমানো কার্বোহাইড্রেট, হ্যাঁ, বা গ্লাইকোজেন বলি, যেমন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, এই গ্লাইকোজেন লেভেল শেষ হয়ে যাবে, তখন সেকেন্ড লাইন ফুয়েল বা চর্বি থেকে তাকে মানে এনার্জি দেবে। যখন চর্বিও শেষ হয়ে যাবে তখন তার থার্ড লাইন ফুয়েল প্রোটিন থেকে এনার্জি আসতে থাকবে। এবং আমরা জানি আমাদের শরীরের মানে প্রোটিনের মেন অংশ হচ্ছে মাসেল বাল্ক, মাসেল, যে আমাদের শরীরের যে মাসেল এটা মেনলি প্রোটিন দিয়ে তৈরি। তখন তার এই বেজাল মেটাবলিক রেট ঠিক রাখতে এই প্রোটিন থেকে এনার্জি আসবে এবং এভাবে সে দিনে দিনে তার মানে প্রোটিন লস হবে এবং শেষের দিকে এসে সে খুবই কঙ্কালসার হয়ে যাবে। যে আজকে আর কথা বাড়াবো না, আমাদের হিসাবটা একদম পরিষ্কার। আপনি যে পরিমাণ ক্যালোরি খাবেন, যদি দিন শেষে সেই পরিমাণ ব্যয় করতে না পারেন তাহলে আপনি আস্তে আস্তে মোটা হবেন। আর যদি যে পরিমাণ ক্যালোরি আপনি সারাদিন গ্রহণ করলেন যদি তার থেকে বেশি পরিমাণ ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে ব্যয় করেন তাহলে আপনি দিনে দিনে আপনার ওয়েট লস হবে। ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের আমার এই ব্যাখ্যায় মানে কোনো ত্রুটি মনে হয় বা কোনো জানার আগ্রহ থাকে, কমেন্টে গিয়ে প্রশ্ন করবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের অ্যান্সার দেব। জি, ধন্যবাদ সকলকে।